সুপ্রিয় দর্শকবৃন্দ, এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটি নিয়মিত দেখছেন, শেয়ার, সাবস্ক্রাইব এবং মূল্যবান কমেন্ট করে আপনাদের মতামত দিচ্ছেন। আজকে আমরা আলোচনা করব ব্যক্তি শ্রেণীর করদাতা অনলাইনে রিটার্ন জমা দিলে কিভাবে জমা দিবেন এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে। ইতিপূর্বে আমি এই বিষয়ে একটি ভিডিও আলোচনা করেছি, সেখানে সবগুলো বিষয় কভার করা সম্ভব হয়নি বলে আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্ব শুরু করার পূর্বে চলুন এক নজর দেখে নিই আমরা বিগত পর্বে কি নিয়ে আলোচনা করছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা বিগত পর্বে দেখেছিলাম অনলাইন রিটার্ন দাখিল করলে কর রেয়াত এবং কারা সেই কর রেয়াত পাবেন এবং কোথায় কর রেয়াতের কথা বলা আছে। আমরা দেখেছিলাম এখানে দ্বিতীয় তফসিল প্রথম অংশে অনুচ্ছেদ কতে বলা ছিল, প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করলে বিনিয়োগ রেয়াত পরবর্তী প্রদেয় কর হইতে 2000 টাকা কর রেয়াত পাইবেন। আমরা দেখেছিলাম রেয়াত প্রাপ্তির শর্তসমূহ। আমরা আরও দেখেছিলাম যে কখন অনলাইন রিটার্ন জমায় কর রেয়াত পাওয়া যাবে এবং ব্যক্তি শ্রেণীর করদাতা যদি অনলাইনে রিটার্ন দাখিল করেন তাহলে তার ন্যূনতম কর দায় কত হবে যদি তিনি প্রথম রিটার্ন দাখিলকারী হন। এবং আমরা কিছু দেখেছিলাম অনলাইন রিটার্ন দাখিল করলে কী কী বিষয় আপনার প্রস্তুত রাখতে হবে। আমরা দেখেছিলাম কিভাবে অনলাইন ফর্ম ডাউনলোড করতে হয় এবং আমরা সর্বশেষ একটি উদাহরণ নিয়ে আলোচনা করছিলাম এবং দেখেছিলাম কিভাবে অনলাইন রিটার্ন দাখিল করলে মোট কত টাকা কর হয়, কত টাকা বিনিয়োগ রেয়াত পাওয়া যাবে, কত টাকা অনলাইন রিটার্ন দাখিলের কারণে কর রেয়াত পাওয়া যাবে এবং তার কর দায় কত হবে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। ব্যক্তি শ্রেণী করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করলে কিভাবে দাখিল করবেন এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র আপনার সংগ্রহে রাখতে হবে। তার পূর্বে ছোট্ট অনুরোধ, সেটা হলো আপনি যদি নতুন ভিউয়ার হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে, আপনার বন্ধুর সাথে, যিনি ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর হ্যাঁ, সবচেয়ে মূল্যবান যেটি সেটি হলো আপনি কমেন্ট দিয়ে আপনার মতামত প্রকাশ করবেন, যাতে আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করতে পারি আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে যাতে আমার ভুল ত্রুটিগুলো সহজেই বের করতে পারি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, ব্যক্তি শ্রেণীর করদাতা অনলাইন রিটার্ন দাখিল। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে আরও কতগুলো উদাহরণ নিয়ে আলোচনা করব এবং উদাহরণগুলো আলোচনা হয়ে গেলে আমরা পরবর্তী পর্যায়ে যাব যে এই রিটার্নটা আপনি কীভাবে অনলাইনে সাবমিট করবেন বা রিটার্নটি অনলাইনে জমা দেবেন, তার কিছু প্রসিজিওর রয়েছে, সেই প্রসিজিওরগুলো চেষ্টা করব আমি দেখানো। তাহলে চলুন আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে অনলাইন রিটার্ন দাখিল করলে কর রেয়াত পাওয়া যাবে কিংবা কর রেয়াত পাওয়া যাবে না। উদাহরণ 2, উৎসে কর কর্তন করা হলে কত টাকা আপনার কর রেয়াত পাবেন এবং কত টাকা কর জমা দিতে হবে এবং অনলাইন রিটার্ন দাখিল করলে কিভাবে আপনার কর গণনা করবেন। জনাব জাবির হাসানের মোট আয় 7,08,913 টাকা। তার আয় হতে 5,000 টাকা উৎসে কর কর্তন করা হয়েছে। 2019-20 অর্থ বছরে তিনি 1 লক্ষ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেন। জনাব জাবির প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করবেন এবং তিনি অনলাইনে রিটার্ন দাখিল করবেন। 2020-21 কর বর্ষে জনাব জাবিরের প্রদেয় আয়করের পরিমাণ কত হবে আমরা সেটি গণনা করব। তো পূর্বে থেকে আমি একটি ফর্ম আপনাদের জন্য রেডি করে রেখেছি যাতে আমরা দ্রুত অঙ্কগুলো সমাধান করতে পারি, কারণ অনেকগুলো অঙ্ক আজকে আমাদের সমাধান করবে এবং কীভাবে রিটার্ন দাখিল করতে হয় সেই বিষয়টি দেখাবো। তাহলে আমাদের অঙ্কটি ছিল কি নামে, উদাহরণ 2 জনাব জাবির। তাহলে প্রথম পৃষ্ঠায় আপনি তখন এখানে লিখবেন মিস্টার জাবির, এরপরে ন্যাশনাল আইডি, টিন
আপনার অন্যান্য ইনফরমেশন যেভাবে আছে সেগুলো অ্যাজ ইট ইজ আপনি পেজ 1-এ ফিল আপ করবেন। আমরা পেজ 2-তে চলে যাই। পেজ 2-তে ছিল এখানে তার মোট আয় দেয়া আছে কত, 7,08,913 টাকা। এটি আসলে কোন সোর্স থেকে দেয়া আছে সেটি বলা নেই বিধায় আমি টোটাল ইনকামের গড়ে লিখে দিলাম 7,08,913 টাকা। 7,08,913 টাকা। আপনারা ইচ্ছে করলে এখানে দশমিক যে ঘরগুলো সেটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। এই 7,08,913 টাকার উপরে আমাদের ট্যাক্স কত হয় সেটি আমরা দেখব। আমরা এখানে ফিগারটি লিখে নিলাম 7,08,913 টাকা। জনাব জাবির এর প্রথম স্ল্যাবটি হবে 3 লক্ষ টাকা, কারণ এখানে আমাদের তিনি একজন সাধারণ করদাতা। তাহলে 3 লাখ টাকা হলে আপনার প্রথম 3 লক্ষ টাকার উপর শূন্য, পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত 5%, তাহলে 5,000 টাকা, মোট হলো আমার 4 লক্ষ টাকা। পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত আমার 10%, 3 লক্ষ টাকা পর্যন্ত 10% হলে 30,000, তাহলে মোট হলো 7 লক্ষ টাকা। আর আমাদের এখানে মোট আয় হলো 7,08,913 টাকা। তাহলে অবশিষ্ট থাকে 8,900। অবশিষ্ট 8,913 টাকার উপরে 15% হারে আসবে 1,337 টাকা। তাহলে মোট ট্যাক্স পেবল হলো 36,337 টাকা। এই 36,337 টাকা আমরা দ্বিতীয় পৃষ্ঠায় এখানে ট্যাক্স লেভিয়েবল অন টোটাল ইনকাম এখানে আমরা বসিয়ে দিলাম 36,337 টাকা। এখান থেকে আমরা বাদ দেব ট্যাক্স রিপেড অ্যাজ পার 44(2)(b) সেকশন, যেটা আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। সেখানে আমরা চলে যাই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কত টাকা পাবো। আমাদের এখানে 25% অফ অ্যানুয়াল ট্যাক্সেবল ইনকাম, আমাদের ট্যাক্সেবল ইনকাম রয়েছে 7,08,913 টাকা, যার 25% হচ্ছে আমাদের 1,77,228 টাকা। আরেকটি হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ম্যাক্সিমাম 1,50,00,000 এবং অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। আমরা দেখি আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত টাকা আছে। আমাদের ইনভেস্টমেন্ট পেজে চলে যাই, পেজ নাম্বার 4। সেখানে আমরা দেখব 2019-20 অর্থ বছরে তিনি 1 লক্ষ টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেন। তাহলে শেয়ার বাজারে বিনিয়োগ হিসেবে আমি 1 লক্ষ টাকা দেখিয়ে দিলাম। তাহলে মোট বিনিয়োগ তার 1 লক্ষ টাকা। তাহলে আমরা যদি এখন অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যাই তাহলে এখানে হবে 1 লক্ষ টাকা। এখন 1 লক্ষ টাকা, 1,50,00,000 টাকা এবং 1,77,228 টাকা, তিনটির মধ্যে 1 লক্ষ টাকা সবচেয়ে ছোট, সেই জন্য 1 লক্ষ টাকার উপরে 15% বিনিয়োগ রিয়াত আসবে 15,000 টাকা। তাহলে আমরা এখানে ট্যাক্স রিট ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পেজ 2-তে চলে যাই। এখানে আমাদের ট্যাক্স রিবেট অন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স সেটা 15,000 টাকা আমরা বসিয়ে দিলাম। তাহলে ট্যাক্স পেয়েবল হচ্ছে আমার 21,336 টাকা বা 37 টাকা, যদি আমরা দশমিক কাউন্ট না করি। তাহলে সেখানে আমরা যেহেতু অনলাইনে রিটার্ন দাখিল করা হচ্ছে এবং তার অন্যান্য খাতে আয় 82C2D কোনো আয় না, সেই কারণে এখানে তিনি 2,000 টাকা কর রিয়াত পাবেন। তাহলে তার ফাইনাল ট্যাক্স পেবল হলো 19,337 টাকা। এই 19,337 টাকার মধ্যে তিনি উৎসে কর কর্তন করেছেন 5,000 টাকা। তাহলে আমরা উৎসে কর কর্তন এখানে 5,000 টাকা আমরা বিয়োগ করব এবং তাহলে তার ডিফারেন্স হচ্ছে কত, 14,337 টাকা বা 36 টাকা। এটা আপনার জনাব জাবির হাসানের চালান করতে হবে, চেকের মাধ্যমে বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে দিতে হবে। তাহলে তিনি অনলাইন রিটার্ন দাখিল করার কারণে 2,000 টাকা যেটা তিনি এইখানে সেই সুযোগটি বা সেই সুবিধাটি পাচ্ছেন। এরপরে পরবর্তী পৃষ্ঠায় যেগুলো আছে সেগুলো আপনারা অ্যাজ ইট ইজ অন্যান্য যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা ফিল আপ করতে পারবেন। এরপর আমরা যদি আরেকটি উদাহরণ আলোচনা করি, উদাহরণ 3, উৎসে কর কর্তন করা হলে 2020-21 কর বর্ষে জনাব মারুফের মোট আয়
8,12,968 টাকা। তার আয় হতে 10,000 টাকা উৎসে কর কর্তন করা হয়েছে। 2019-20 আয় বছরে তিনি 60,000 টাকা একটি তফসিলি ব্যাংকে ডিপিএসে জমা দিয়েছেন এবং 50,000 টাকা তিনি সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছেন। জনাব মারুফ প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করবেন এবং অনলাইনে রিটার্ন দাখিল করবেন। করণীয়: জনাব মারুফের কর দায় কত টাকা হবে? প্রথম পৃষ্ঠায় আমরা লিখব নেম অফ এসএসসি মিস্টার মারুফ। এরপরে বাকি ইনফরমেশনগুলো আপনারা আপনার মতো দিয়ে নেবেন। আমরা পেজ 2-তে চলে যাই, সেখানে আমরা দেখাবো টোটাল ইনকাম ছিল তার এখানে তার মোট আয় ছিল 8,12,968। কোন খাত থেকে সেটা স্পেসিফিকলি বলা নাই, আমরা সেটি টোটাল ইনকামের ঘরে বসিয়ে দিই। সিরিয়াল নাম্বার 12, 8,12,968 টাকা। এই 8,12,968 টাকার উপর আমাদের ট্যাক্স কত হয় সেটা আমরা একটু ক্যালকুলেট করে নিই। 8,12,968, তাহলে তিনি প্রথম 3 লক্ষ টাকার উপরে তার কর শূন্য, পরবর্তী 1 লক্ষ টাকা, তার উপরে হচ্ছে আপনার 5,000 টাকা, তাহলে মোট হলো 4 লক্ষ টাকা। পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত আপনার 10% 30,000 টাকা, তাহলে কিউমুলেটিভ হলো 7 লক্ষ টাকা। আর আমাদের এখানে মোট আয় হলো 8,12,968, সেখান থেকে মাইনাস করব আমরা 7 লক্ষ টাকা, তাহলে অবশিষ্ট থাকবে 1,12,968, যার উপরে 15% হারে 16,945 টাকা। তাহলে মোট ট্যাক্স পেয়েবল হচ্ছে এখানে আমাদের 51,945 টাকা। এই 51,945 টাকা আমরা দ্বিতীয় পেজে দিয়ে দিব। ট্যাক্স লেভিয়েবল অন টোটাল ইনকাম 51,945। এরপরে দেখব ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, সেখানে কত টাকা হয় আমাদের এখানে দেখেন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কোনো ছিল কিনা। তিনি 60,000 টাকা একটি তফসিলি ব্যাংকে ডিপিএস করেন এবং 50,000 টাকা সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। আমরা জানি সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে দান এবং ডিপিএস দুটি আমাদের এখানে বিনিয়োগ রিয়াত হিসেবে পাবেন। তাহলে আমরা বিনিয়োগ পৃষ্ঠায় চলে যাই, সেখানে আমরা পেজ নাম্বার 4-এ এখানে দেখিয়ে দেব কন্ট্রিবিউশন টু ডিপোজিট পেনশন স্কিম 60,000 টাকা এবং কন্ট্রিবিউশন টু জাকাত ফান্ড, এটা জাকাত ফান্ডে না দিয়ে আমরা এখানে আদার সোর্সে বা ডোনেশন হিসেবে দেখাতে পারি কত, 50,000 টাকা। তাহলে মোট 1,10,000 টাকা তিনি বিনিয়োগ হিসেবে দেখাবেন। তাহলে আমরা এখন বিনিয়োগ যদি গণনা করি তাহলে তার ট্যাক্সেবল ইনকাম হলো 8,12,968। এটার উপরে 25% করলে 2,03,242। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আছে 1,10,000 টাকা এবং ম্যাক্সিমাম 1,50,00,000। তাহলে তিনটার মধ্যে ছোট হলো 1,10,000, যার উপরে 15% করলে 16,500 টাকা। তাহলে আমরা এখন পেজ 2-তে 16,500 টাকা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আন্ডার সেকশন 44(2)(b) সেটা আমরা এখানে বসিয়ে দেব 16,500। তাহলে তার ট্যাক্স পেয়েবল হচ্ছে 35,245। আর যেহেতু তিনি অনলাইন রিটার্ন দাখিল করবেন, অনলাইন রিটার্ন দাখিল করার কারণে তিনি ট্যাক্স রিবেট পাবেন 2,000 টাকা। তাহলে তাকে ট্যাক্স দিতে হবে 33,245 টাকা। এখানে আমরা দেখি কোনো উৎসে কর কর্তন আছে কিনা। হ্যাঁ, তার আয় হতে 10,000 টাকা উৎসে কর কর্তন করা হয়েছে। তাহলে 10,000 টাকা উৎসে কর কর্তন করলে আমরা উৎসে কর কর্তন দেখাবো 10,000। তাহলে নেট তাকে এখন চালান করতে হবে 23,445 টাকা। তাহলে এখানে আমাদের যে উদ্দেশ্য ছিল অনলাইন দাখিলের কারণে তিনি 2,000 টাকা রিয়াত পাচ্ছেন কিনা, হ্যাঁ তিনি এখানে অনলাইন রিটার্ন দাখিল করার কারণে তার যেহেতু শর্ত ফুলফিল হচ্ছে প্রথমবারের মতো এবং অন্যান্য খাত থেকে আয় থাকার কারণে তিনি 2,000 টাকা কর রিয়াত পাচ্ছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি 4 নম্বর উদাহরণটি দেখি তাহলে এখানে দেখব ধারা 83(c)(2)(d) চূড়ান্ত কর দায় হিসেবে উৎস কর কর্তন করা হলে আমরা দেখব এখানে কিভাবে
তিনি কর রেয়াত পাবেন কি পাবেন না সেই বিষয়টা আমরা এখন দেখব। অঙ্কটি আয়কর পরিপত্র 2020-21 পৃষ্ঠা 6 থেকে নেওয়া হয়েছে অনেক তথ্য। 2019-20 আয় বছরে মিস নীলার মোট আয় 6,50,000 টাকা। তিনি সঞ্চয়পত্র বিনিয়োগের বিপরীতে মুনাফা হিসেবে 3,75,000 টাকা এবং ব্যাংক সুদ হিসেবে 2,75,000 টাকা প্রাপ্ত হয়েছেন। সঞ্চয়পত্রে মুনাফা হতে 37,500 টাকা 10% হারে এবং ব্যাংক সুদ হতে 27,500 টাকা 10% হারে উৎসের কর কর্তন করা হয়েছে। এখানে একটি বিষয় উল্লেখ্য, যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে এইসব ক্ষেত্রে 10% হারে উৎসের কর কর্তন করা হয়, আর টিন সার্টিফিকেট না থাকলে সেটা 50% বেড়ে যায়, অর্থাৎ 15% হয়ে যায়। করদাতার অন্য কোনো প্রকার আয় নেই। 2019-20 অর্থ বছরে তিনি 1 লক্ষ টাকা ট্রেজারি বন্ড ক্রয় করেন। 30 জুন 2020 ইংরেজি তারিখে তার নিজ সম্পদের পরিমাণ 1,85,00,000 টাকা। করদাতা প্রথমবারের মতো আয়কর রিটার্ন দাখিল করবেন এবং তিনি অনলাইনে রিটার্ন দাখিল করবেন। করণীয়, মিস নীলার প্রদেয় আয়করের পরিমাণ কত হবে? তাহলে এটা যদি আমরা সমাধান দেখি তাহলে দেখব, আমরা পূর্বে থেকে একটি এক্সেল ঘর আপনাদের জন্য করে রেখেছি। তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল পূর্বের মতোই নেম অফ দ্য এসএসসি মিস নীলা, এরপরে আপনাদের অন্যান্য ইনফরমেশন যেগুলো দেওয়ার আপনারা দিয়ে দিবেন। আমরা মেনলি এখন দেখব পেজ 2তে আমাদের যে কাজ, সেখানে আমাদের বলা আছে 6,50,000 টাকা আয়, কিন্তু সঞ্চয়পত্রের বিপরীতে মুনাফা 3,75,000 টাকা। আমরা জানি সঞ্চয়পত্রের মুনাফা বিপরীতে যদি উৎসেকর কর্তন করা হয় সেটি চূড়ান্ত করদায়ী হিসেবে গণ্য করা হয়। আমরা যদি নোট 2 দেখি তাহলে দেখব, যেহেতু মিস নীলার সঞ্চয়পত্রের মুনাফা 3,75,000 টাকার বিপরীতে উৎসেকর কর্তৃত 37,500 টাকা সঞ্চয়পত্রের মুনাফার বিরুদ্ধে চূড়ান্ত করদায়ী হিসেবে বিবেচিত হয়েছে, সেই জন্য উক্ত আয়ের উপর আর নতুন করে আয়কর দিতে হবে না এবং উক্ত পরিশোধিত কর অন্য কোনো আয়করের সাথে সমন্বয় করা যাবে না, যেটি ধারা 82C2Dতে বলা আছে আমাদের। অন্যদিকে ব্যাংক সুদ হতে অর্জিত আয় 2,75,000 টাকা, যা ন্যূনতম আয় 3,50,000 টাকার চেয়ে কম, তাই উক্ত আয়ের উপর কোনো সুদ ধার্য হবে না। ব্যাংক সুদ খাতে অর্জিত আয়ের উপর প্রদত্ত সুদ 27,500 টাকা পরবর্তী বছরে আয়করের সাথে সমন্বয় করা যাবে, কিন্তু ফেরত পাওয়া যাবে না। তাহলে আমরা এটি কিভাবে আমাদের রিটার্নে দেখাবো সেই বিষয়টি দেখি। আমরা ব্যাংক ইন্টারেস্ট এখানে দিয়ে দিলাম 2,75,000 টাকা, আর আমাদের 3,75,000 টাকা যেটা আমার আয় রয়েছে সেটি আমার এখানে আয় আমার টোটাল ইনকামের মধ্যে পড়বে না, আমরা আলাদা করে সেটি দেখাবো। তাহলে 2,75,000 টাকার উপরে আমাদের ট্যাক্স কত হয় আমরা জানি। মহিলা করদাতা হলে 3,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স এক্সেম্পটেড। তাহলে 2,75,000 টাকার উপরে কি হবে না, কোনো প্রকার ট্যাক্স হবে না, আমাদের ট্যাক্সের পরিমাণ হবে 0। তাহলে এখানে আমরা ট্যাক্স লেভিয়েবল এবং টোটাল ইনকাম আমাদের 0 হবে, কারণ আমরা নোটটুতে একটু আগেই দেখলাম 3,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স এক্সেম্পটেড। ট্যাক্স রিবেট অন ইনভেস্টমেন্ট এখানে আমরা যদি দেখি তাহলে দেখব এটাও আমাদের, তার ইনকাম হলো 2,75,000 টাকা, তার এটা 25% করলে আমাদের যেটা হচ্ছে, এটা আসলে না করলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে আমার ট্যাক্স হবে না। আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যেহেতু আমাদের কত টাকা আছে এখানে আমরা একটু দেখে নিই। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট রয়েছে 1 লক্ষ টাকা, আমরা এটি বসিয়ে দিলাম। আসলে এটা না করলেও হবে, কারণ হলো আমাদের এর উপরে কোনো ট্যাক্স হচ্ছে না। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স তাহলে আমাদের সবচেয়ে ছোট যেটা এখানে, এটার উপর ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যদি করি 15%, তাহলে এটা হচ্ছে, আসলে যেহেতু ট্যাক্স নাই সেজন্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এখানে কার্যকর হবে না। জাস্ট তারপর আমি এখানে দেখিয়ে দিলাম সিস্টেমটা কিভাবে। তাহলে আমাদের এখানে ট্যাক্স রিবেট 0, তারপরে ট্যাক্স পেয়েবল আমার 0, লেস ট্যাক্স রিবেট ফর অনলাইন রিটার্ন সেটাও আমার হচ্ছে না। তাহলে আমরা দেখলাম এখানে 27,500 টাকা তার নেগেটিভ ব্যালেন্স মানে অতিরিক্ত সরকারের কাছ থেকে পাবেন, আসলে সরকার কোনো কিছু ফেরত দেবে না। সেই ক্ষেত্রে এটা আমার কি করতে পারবো, পরবর্তী বছরে সেটা অ্যাডজাস্ট করতে পারবো, অর্থাৎ পরবর্তী বছরে আমার যে
আয়কর হবে সেখান থেকে আমি 27,500 টাকা কম দিতে পারবো। এখন প্রশ্ন হলো যে আমি অনলাইন রিটার্ন দাখিল করার কারণে আমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি কিনা। এই ক্ষেত্রে পাচ্ছি না, তার কারণ হলো আমার নিয়মিত আয় থেকে যে কর হচ্ছে সেটা কর দায় শূন্য। এই কারণে আমি 2,000 টাকা অনলাইনে দাখিল করলেও আমি 2,000 টাকা রিয়াত পাবো না। আর যদি 2,000 টাকা রিয়াত পেতাম তাহলে আমার সেটা হতো কত, 29,500 টাকা। যেহেতু এটা পাচ্ছি না, আমরা নোট 3 এটা উল্লেখ করে দিয়েছি। আমরা একটু দেখে নিই কেন পাচ্ছি না। আমি নোট 3 উল্লেখ করে দিয়েছি অনলাইন রিটার্ন দাখিলের জন্য কর রিয়াত। যেহেতু মিস নীলার নিয়মিত আয়ের বিপরীতে কর দায় শূন্য, তাই তিনি অনলাইন রিটার্ন দাখিল করলেও 2,000 টাকা কর রিয়াত প্রাপ্য হবেন না, কারণ তার নর্মাল অন্য উৎস থেকে আয় যেটা সেটার উপরে কোনো কর দায় হচ্ছে না। আমরা যদি 5 নম্বর উদাহরণটি দেখি, চূড়ান্ত কর দায় ও অনলাইন আয় থাকলে অনলাইনে জমা। 2019-20 আয় বছরে জনাব মেহেদী হাসানের মোট আয় 10,75,654 টাকা। তিনি সঞ্চয়পত্রের মুনাফা হিসেবে 3 লক্ষ টাকা, ব্যাংক সুদ হিসেবে 1,75,000 টাকা প্রাপ্ত হয়েছেন এবং ব্যবসায়িক হিসাব হতে অবশিষ্ট টাকা প্রাপ্ত হয়েছেন। সঞ্চয়পত্রের মুনাফা হতে 30,000 টাকা এবং ব্যাংক সুদ হতে 17,500 টাকা উৎসে কর কর্তন করা হয়েছে। তাহলে আমরা এখানে যদি দেখি সঞ্চয়পত্র হতে 30,000 টাকা, যেটি আমাদের চূড়ান্ত কর দায় হিসেবে বিবেচিত হবে, এবং ব্যাংক সুদ হতে 17,500 টাকা, যেটা অন্য উৎস হতে আয় হিসেবে আমরা আয় দেখাবো এবং তার উপরে উৎস কর কর্তন অ্যাডজাস্ট করব। করদাতার অন্য কোনো আয় নেই। 2019-20 অর্থ বছরে তিনি 1 লক্ষ টাকা ট্রেজারি বন্ড ক্রয় করেন। 30 জুন 2020 ইংরেজি তারিখে তার নিট সম্পদ 2,25,00,000 টাকা। এখানে নিট সম্পদের কোনো ইফেক্ট আসবে না, কারণ আমরা জানি নিট সম্পদ 3 কোটি টাকা বা তার কম হলে সারচার্জ দিতে হয় না। এটা আমি সারচার্জ ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিয়েছি। অনুগ্রহপূর্বক আপনাদের যদি জানার ইচ্ছে থাকে একটু দেখে নিতে পারেন। করদাতা প্রথমবারের মতো রিটার্ন দাখিল করবেন এবং অনলাইনে দাখিল করবেন। করণীয়, জনাব মেহেদী হাসানের কর দায় কত টাকা হবে তা নির্ণয় করুন। তাহলে এখানে যদি আমরা আয়কর রিটার্ন ফর্ম ফিল আপ করি, তাহলে লিখব নেম অফ এসিসি মিস্টার মেহেদী, এরপর 3 নাম্বার ন্যাশনালিটি যে ইনফরমেশনগুলো আছে অ্যাজ ইট ইজ। আমরা মেইনলি কাজ করব পেজ 2-তে। আমরা যদি একটু ওয়ার্কিংস দেখি তাহলে দেখব যে এক্সাম্পল 5-এ টোটাল ইনকাম আছে 10,75,654 টাকা। আমরা একটু দেখে নিই ফিগারটি ঠিক আছে কিনা। 10,75,654 টাকা। এই মধ্যে আমাদের ইনকাম ফ্রম সেভিং সার্টিফিকেট হোয়ার টিডিএস পেইড অ্যাজ ফাইনাল লায়াবিলিটি 3 লক্ষ টাকা। আমরা একটু দেখে নিই 3 লক্ষ টাকা ঠিক আছে কিনা। আমাদের এখানে মুনাফা হিসেবে 3 লক্ষ টাকা সঞ্চয়পত্র পান। তাহলে এখানে আমার বাদ দিলে যেটা হচ্ছে সেটা হলো 7,75,654 টাকা। এটা হলো আমার ট্যাক্সেবল ইনকাম। এই 7,75,654 টাকার উপরে আমরা এখন ট্যাক্স গণনা করব। তাহলে প্রথম 3 লক্ষ টাকা পর্যন্ত আমার শূন্য, তাহলে কিউমুলেটিভ ট্যাক্স 0। পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত আমার 5%, 5,000 টাকা, তাহলে মোট কিউমুলেটিভ হচ্ছে 4 লক্ষ টাকা। এরপরে আমরা যদি দেখি আরও 3 লক্ষ টাকা পর্যন্ত আমাদের পরবর্তী স্ল্যাব, সেটা 10%, 30,000। তাহলে আমাদের মোট ট্যাক্সেবল ইনকাম রয়েছে 7,75,654 টাকা। 7,75,654 টাকা হতে আমার বাকি আছে হলো 75,654। তাহলে অবশিষ্ট টাকা আমাকে 75,654 টাকা, যেটার উপরে 15% ট্যাক্স, তাহলে হচ্ছে 46,348 টাকা। তাহলে আমার ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি হিসেবে আমি পে করেছি 30,000 টাকা। এটা যদি আমি যোগ করে দেখাই, যোগ না করে আমি আলাদা করেও দেখালেও সমস্যা হবে না। তাহলে মোট ট্যাক্স পেবল আমার 76,348 টাকা। টোটাল ইনকাম 10,75,654 টাকা। তার উপর আমার ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 76,348 টাকা। এই 76,348 টাকার বিপরীতে আমি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কত পাচ্ছি একটু দেখে নিই। আমার এখানে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমার কত টাকা, ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,75,654
654 টাকা। আমার ওয়ার্কিং স্টুতে দেখেছিলাম 7,75,654, সেটার 25% হচ্ছে আমার 1,93,914 টাকা। আর অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট রয়েছে আমার কত টাকা একটু দেখে নিই। তিনি 2019 অর্থ বছরে 1 লক্ষ টাকা ট্রেজারি বন্ড ক্রয় করেন, তাহলে 1 লক্ষ টাকা তার বিনিয়োগ। তাহলে এই তিনটার মধ্যে যদি ছোট 1,93,914, 1,50,00,000 এবং 1 লক্ষ টাকা, তিনটির মধ্যে ছোট হলো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, তার উপরে 15% ট্যাক্স ইনভেস্টমেন্ট অ্যালাউন্স 15,000 টাকা, সেটা আমরা এখানে বসিয়ে দেই। ট্যাক্স রিবেট 15,000 টাকা, তাহলে আমার হচ্ছে 61,348 টাকা। এটার সাথে আমি ট্যাক্স রিবেট পাবো আরও 2,000 টাকা, কারণ আমি অনলাইনে রিটার্ন দাখিল করছি এবং অন্যান্য সোর্স থেকে আমার আয় রয়েছে, বিজনেস থেকে এবং ব্যাংক সুদ থেকে। তাহলে 2,000 টাকা হলে 20,000 টাকা হয়ে গেছে। তাহলে হচ্ছে আমার ট্যাক্স লায়াবিলিটি 59,348 টাকা। এই 59,348 টাকার মধ্যে আমরা উৎসে কর কর্তন করেছি কত টাকা একটু দেখে নিই। আমরা উৎসে কর কর্তন করেছি এখানে 30,000 এবং 17,500, তাহলে 30 আর 17 47,500। এখানে আমি 17,500 দিতে পারতাম, যেহেতু আমি এখানে ট্যাক্স পেবল হিসেবে মোট এখানে 76,348 টাকা দেখিয়েছি, অর্থাৎ ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি যোগ করে দেখিয়েছি, সেই জন্য আমি 47,500 টাকা বাদ দেবো। আর যদি আমি এটা না দেখাতাম তাহলে বাদ দিতাম 17,500। যেহেতু ট্যাক্স লায়াবিলিটি দিয়ে দিয়েছি তাহলে এই জন্য দেখিয়ে দেওয়াই ভালো। তাহলে 47,500 টাকা। তাহলে আমার ফাইনাল ট্যাক্স লায়াবিলিটি হবে, আমি 47,500 টাকা যদি আমি মাইনাস করি তাহলে এখানে আমার হবে 59,348 মাইনাস 47,500, তাহলে 11,848 টাকা আমাকে কি করতে হবে, ফাইনালি এত টাকা চালান দিতে হবে। এখন প্রশ্ন হলো যে অনলাইন রিটার্ন দাখিল করার কারণে আমি কি সুযোগ পেলাম? হ্যাঁ, অবশ্যই অনলাইন রিটার্ন দাখিল কারণে আমি 2,000 টাকা কর রেয়াত পেলাম। যদি 2,000 টাকা না পেতাম তাহলে আমাকে কি করতে হতো, এখানে দিতে হতো 13,848 টাকা। যেহেতু আমি অনলাইন রিটার্ন দাখিল করলাম এবং 2,000 টাকা কর রেয়াত পাওয়ার জন্য আমি এলিজেবল, যেহেতু প্রথমবারের জন্য রিটার্ন দাখিল করছি এবং আমার সব শর্ত পূরণ করছে, তাহলে আমি 2,000 টাকা কর রেয়াত পাবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ আমরা অনলাইন রিটার্ন দাখিল সংক্রান্ত 5টি উদাহরণ আলোচনা করলাম এবং সেখানে দেখলাম কোন কোন ক্ষেত্রে অনলাইন রিটার্ন দাখিল করলে 2,000 টাকা কর রেয়াত পাওয়া যাবে এবং কোন কোন ক্ষেত্রে অনলাইন রিটার্ন দাখিল করলে কর রেয়াত পাওয়া যাবে না, সেই বিষয়গুলো দেখলাম। এখন আমাদের অনলাইনে রিটার্ন দাখিল করার পালা। সেটি হলো অনলাইন রিটার্ন দাখিল করতে হলে আমাকে কি কি জিনিস প্রস্তুত রাখতে হবে। এখানে প্রথমে আমি দেখেছিলাম যে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অনলাইন রিটার্ন 2020 নামে একটি ফোল্ডার তৈরি করুন। সেই ফোল্ডারে আপনার পাসপোর্ট সাইজের ছবি, স্ক্যান কপি, যেটা আমাদের পূর্বে ছিল এই জন্য আমি সবুজ করে রেখেছি, তারপরে টিআইএন সার্টিফিকেট বা এইটিন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, উৎসেকর কর্তন যদি করা হয় তার কপি, অন্যান্য ডকুমেন্ট যদি থাকে, আপনার যদি ট্যাক্স এর বিপরীতে বা করের বিপরীতে আপনার যদি টিআর চালান করা থাকে সেটি আপনি এখানে স্ক্যান করে রাখবেন এবং সেটি জমা দিয়ে দেবেন। এবং সর্বশেষ আমরা যেটি করলাম যে রিটার্ন ফর্ম পূরণ, যে 5টি উদাহরণের মাধ্যমে আমরা দেখালাম, আপনি আপনার জন্য যেটি প্রয়োজন মনে হয় বা যেটি প্রয়োজনীয় সেটি আপনি আপনার মতো করে তৈরি করে এটি স্ক্যান করে রাখবেন এবং পিডিএফ করে রাখবেন যাতে আপনি জমা দিতে পারেন। এখন এগুলা জমা দেওয়ার পূর্বে আমি আগে বলেছিলাম যেগুলো আপনার জমা দেওয়ার জন্য আপনাকে ফাইল হিসেবে রাখতে হবে। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, সেখানে রয়েছে আমার স্ক্যান করা ছবি, এরপর রয়েছে আমার অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, যেটা আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রেখেছি। এটা আপনি কম্পিউটারে অথবা ম্যানুয়ালি ফিল আপ করবেন, ফিল আপ করে আপনি এটি রেখে দেবেন যাতে আপনি সাথে জমা দিতে পারেন। এছাড়াও রয়েছে এখানে আপনার টিন সার্টিফিকেট। আমার কম্পিউটারটি একটু স্লো দেখাচ্ছে, এই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে। টিন সার্টিফিকেট, এরপর রয়েছে আপনার টিন সার্টিফিকেট যেটি আপনি এখানে দেখাবেন। এরপর আপনাকে আরও রাখতে হবে আপনার এনআইডি। এরপরে রয়েছে আপনার অনলাইন রিটার্ন দাখিলের যে ফর্মটি,
আপনার সর্বশেষ ফিল আপ করলাম কত টাকা ট্যাক্স, কত টাকা আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, আপনার কত টাকা সম্পদ, কত টাকা দায়, এভাবে যে আমরা 8টি পৃষ্ঠা আমরা করে রেখেছিলাম, সেটি আপনার মেইন ফর্ম যেটি সেটি আপনি ফিল আপ করা থাকবে, সেটি স্ক্যান করে রাখবেন। এবং আপনার ট্যাক্সের বিপরীতে যদি কোনো চালান করে থাকেন, এরকম একটা চালান ফর্ম আপনার করা থাকবে, সেটি আপনি এখানে স্ক্যান করে রাখবেন, যাতে কত টাকা আপনি ট্যাক্স বাবদ সরকারকে প্রদান করছেন সেটি আপনার দেয়া থাকে। এছাড়াও আপনার যদি স্যালারি সার্টিফিকেট বা শেয়ার সার্টিফিকেট এগুলো থাকে, সেগুলো আপনি এখানে স্ক্যান করে রাখবেন। স্ক্যান করে রাখার পরে আপনার যে কাজটি করতে হবে, আমি দুঃখিত, আমি চেয়েছিলাম সরাসরি আপনাদেরকে এখান থেকেই দেখানো, কিন্তু আমার কম্পিউটার এই মুহূর্তে সেভাবে কাজ করছে না, বা অনলাইনে আমি পূর্বে 2008 সালে ট্যাক্স রিটার্ন দাখিল করি, এই কারণে দেখা গেছে অনেক পুরনো 3 নাম্বারের কারণে আমি সেটি ভুলে গেছি, এই জন্য আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারছি না। বাট আমি আপনাদের এনবিআর ওয়েবসাইটে যে আমাদের ফর্মটি রয়েছে কীভাবে অনলাইন ফিল আপ করতে হয়, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি আইটিতে অতটা এক্সপার্ট নই, সেই জন্য আমি এটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এইখানে আমি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে এই ফর্মটি ডাউনলোড করে নিয়েছি। এটি বাংলা এবং ইংরেজি দুইটি জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে। আমি এখানে ইংরেজিটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সেগুনবাগিচা, ঢাকা। এখানে দেওয়া আছে ট্যাক্স পেয়ার্স ম্যানুয়াল, রেজিস্টার, অনলাইন অ্যাকাউন্ট, কীভাবে অনলাইনে অ্যাকাউন্ট আপনার জমা দিবেন। এখানে আমি মেইন জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যে আপনাকে এখানে বলে দিয়েছি কী কী জিনিস লাগবে, সেগুলো আমি পূর্বে আপনাদেরকে দেখিয়েছি। এছাড়াও এখানে আপনি ওয়েবসাইটে গেলে প্রথমে আসবে হলো ট্যাক্স পেয়ার অ্যাক্সেস টু দ্য অ্যাড্রেস। এখানে এনবিআর ক্লিক করলে আপনি এরকম একটা পেজ আসবে। সেইখান থেকে আপনি স্টেপ 2তে রেজিস্টার্ড অ্যাকাউন্ট, এই জায়গাটি আপনি ক্লিক করবেন। সুন্দর করে এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, সেজন্য এনবিআরকে ধন্যবাদ। রেজিস্টার অ্যাকাউন্টে গেলে দুইটি অপশন পাবেন, একটি হলো টু গেট সফট কপি অফ অনলাইন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম, সেটি এই ফর্মটি আপনার এখানে চলে আসবে। এই ফর্মটি আসলে তখন আপনি কি করবেন, এটি আপনি ফিল আপ করে রেখে দেবেন, পরবর্তীতে স্ক্যান করে আপনি সাবমিট করবেন। এটা হওয়ার পরে আপনি চলে যাবেন সরাসরি রিকোয়েস্ট অ্যাকাউন্ট থ্রু অনলাইন সিস্টেম। যখন আপনি এখানে যাবেন, আবার জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গেলে সেখানে দেখবেন রেজিস্টার অ্যাকাউন্ট। রেজিস্টার অ্যাকাউন্টে গিয়ে টু রেজিস্টার অ্যাকাউন্ট অর ইনকাম ট্যাক্স ফাইলিং ক্লিক হেয়ার, সেটি আমাদের এখানে দেখানো আছে, যেটি এখানে দ্বিতীয়টি এখানে মার্ক করা আছে। এখানে ক্লিক করলে ট্যাক্স পেয়ার অনলাইন সার্ভিস ফ্রম এসএপি রেজিস্ট্রেশন স্ক্রিন এটি চলে আসবে। এটি চলে আসলে স্টেপ 4-এ আপনার এরকম একটা স্ক্রিন আসবে। সেখানে আপনি যদি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটা এখানে বলে দিয়েছি, ইউজার আইডি পাসওয়ার্ড যদি দিয়ে দেন তাহলে আপনি এখানে ঢুকতে পারবেন। সো আমি ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি যেটা ঢুকতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটি ভুলে গেছি, এই কারণে বর্তমানে রিকভার করতে পারিনি। যাই হোক, এখানে যেহেতু এনবিআর ওয়েবসাইটে সুন্দর করে দেয়া আছে সাবমিট রিকোয়েস্ট ফর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর অনলাইন ট্যাক্স ফাইলিং, আসলে এখানে ক্লিক হেয়ার এটি করলে আপনার কিছু ডকুমেন্ট চাবে। সেই ডকুমেন্টসগুলো দিলে নেক্সট ক্লিক করবেন। সিলেক্ট দ্য অপশন দ্য বেস্ট ডিসক্রাইব ইন কেস অফ ইউ, আপনার জন্য যেটি সুবিধাজনক হয় সেটি আপনি এখানে ক্লিক করবেন। দর্শকবৃন্দ, আমি পূর্বের ভিডিওগুলোর মতো এটা আমি ডিটেলস দেখাতে পারছি না, সেজন্য আমি দুঃখিত এবং আমার কাছেও খারাপ লাগছে। আপনারা একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। এরপর সেখানে আসবে ট্যাক্স পেয়ার অনলাইন সার্ভিস রিকোয়েস্ট আইডি, এখানে আপনি এটি ক্লিক করলে চলে আসবে। এরপরে নেক্সট দেওয়ার পরে আপনার এই ফর্মটি চলে আসবে। এই ফর্মটি আপনি যখন ফিল আপ করে দিবেন, ফিল আপ করার পরে অ্যাড অ্যাটাচ ডকুমেন্টস, পূর্বে যে ডকুমেন্টসগুলো আমরা দেখালাম আপনাকে,
যে এইখানে যে ফর্মগুলো ছিল যেগুলো আমরা এখানে একটি ফোল্ডারে রেখে দিয়েছিলাম, সেগুলো আমরা এক এক করে অ্যাড করব। এখানে ক্লিক দ্য অ্যাড বাটন, দেন সিস্টেম ডিসপ্লে স্ক্রিন অ্যাজ ফলোজ। আপনি ফাইল নেম, যে ফাইলটি আপনি যোগ করবেন সেখানে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করলে আপনার যে ফাইলটি করতে চাচ্ছেন, মনে করেন পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান, সেটা যদি ক্লিক করেন তাহলে সেই ফাইলটি চলে আসবে আপনার এখানে। আসার পরে আপনি টাইটেল দিবেন, যে টাইটেলটি কি, এটা হলো তাহলে কি, মনে করেন পাসপোর্ট সাইজ স্ক্যান ফটো, সেটা এই টাইটেলের ঘরে লিখে আপলোড দিবেন। একইভাবে আপলোড হয়ে গেলে আবার আপনি যখন আরেকটি আপলোড করবেন, আপলোডে গিয়ে আবার ফাইল নেম আসবে, সে তখন আপনি মনে করেন দিলেন টিআইএন সার্টিফিকেট, সেটা দেওয়ার পরে আপনার তখন আসবে আবার টাইটেলে দিবেন টিআইএন সার্টিফিকেট, তখন ব্রাউজ। এভাবে প্রত্যেকটি আপনার অ্যাটাচ যে স্ক্যান ডকুমেন্ট ছিল সেগুলো আপনি অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে দিলে আপনার সর্বশেষ যেটি আসবে চেক এরর্স, যে আপনার কোনো ভুল হয়েছে কি না, চেক অ্যান্ড ক্যালকুলেট, এই বাটনটি যদি আপনি ক্লিক করেন তাহলে দেখাবে যে নো এরর্স ফাউন্ড। যদি এই বার্তাটি আপনার কাছে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার অনলাইন রেজিস্ট্রেশন সাকসেসফুলি আপনি সম্পাদন করতে পারছেন। এরপরে স্টেপ 7, সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম। আপনি তখন সাবমিটে দিলে আপনার পুরো ফর্মটি এখানে সাবমিটের ঘরে দিলে আপনি সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে এটা যদি আপনি প্রিন্ট করে রাখতে চান তাহলে প্রিন্ট করতে পারেন। আপনার এই ইনফরমেশনগুলো চলে আসবে, ট্যাক্স পেয়ার অনলাইন সার্ভিস রিকোয়েস্ট, ইউজার আইডি, সাবমিশন আইডি, সব কিছু আপনার এখানে চলে আসলে প্রিন্ট কনফার্মেশন করেও রাখতে পারেন। এরপরে আপনি if the sign up request is approved by NBR, then taxpayer will get a confirmation email including his user ID and password. আপনার মেইলে একটি নোটিফিকেশন চলে যাবে যে আপনি ইউজার আইডি কত, পাসওয়ার্ড কত, সব কিছু সহ চলে আসবে। এরপরে আপনার if the sign up request is rejected, যদি এটা কোনো কারণে রিজেক্ট হয়ে যায়, taxpayer will get an email containing reason for rejection. এখানে রিজেকশনের কারণ হিসেবে কেন হয়েছে সেটা আপনার মেইলে চলে আসবে। এখানে একটি কারণ দেখেছে, সেই কারণটি হলো কি, your submitted filed up online account registration application does not include your signature, যে সিগনেচার না থাকার কারণে আপনার সেটা কি হয়নি, অ্যাকসেপ্ট হয়নি। পরবর্তীতে আপনি আবার যদি ফিল আপ করে দেন তাহলে সেটি আপনার অ্যাকসেপ্ট হবে। এরপরে দেখানো আছে রিসিভড অ্যাকাউন্ট সার্টিফিকেশন ফর্ম ট্যাক্স পেয়ার অফিস। ট্যাক্স পেয়ার অফিস থেকে আপনার এই সার্টিফিকেটটি আপনার অনলাইনে পেয়ে যাবে। ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, সার্কেল, জোন, চিটাগং দিয়ে আছে এখানে 2, সব কিছু আপনার চলে আসবে। রেকমেন্ডেশন কি, টু সিকিউর অ্যাকাউন্ট ইউ শুড চেঞ্জ ইউর পাসওয়ার্ড ফার্স্ট টাইম লগ ইন ই ফাইলিং সিস্টেম, এটা সিকিউরিটি কোড দেওয়া আছে। এরপর আপনি যে পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখানেও এই সিস্টেমগুলো আপনার এনবিআর ওয়েবসাইটে এই খুব সুন্দর করে দেখানো আছে, যাতে আপনি স্টেপ বাই স্টেপ যদি যান, চেঞ্জ পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিলে আপনার তখন এরকম একটা নোটিফিকেশন আসবে। তখন চেঞ্জ পাসওয়ার্ড দিলে আপনার আসবে, সাবমিট দেবেন, সাবমিট দিলে আপনার নতুন পাসওয়ার্ড চলে আসবে। ইউ হ্যাভ চেঞ্জ পাসওয়ার্ড সাকসেসফুলি। এই স্টেপগুলো দর্শকবৃন্দ যখন আপনার আসবে, আপনার সুবিধার্থে আমিও যেটা করি, যে চেঞ্জগুলো হয় এটা স্ক্রিনশট দিয়ে রাখি কম্পিউটারে, অথবা আপনি হাতে লিখে রাখবেন যে কি নোটিফিকেশন আসলো বা কি পাসওয়ার্ড চাচ্ছে, যাতে ভবিষ্যতে আপনি ভুলে না যান। চেঞ্জ অ্যাট লগ ইন সেশন, এই জিনিসগুলো আপনি ডিটেলস আসবে, যেটা আপনার প্রয়োজন মনে হবে আপনি প্রিন্ট স্ক্রিনশট দিয়ে এটি রেখে দিতে পারেন। এখানে আবার নতুন করে আসছে ক্লিক হেয়ার, যখন আপনি রেজিস্ট্রেশন করবেন। এইখানে আমি যেটি নিজেও ট্রাই করেছি সেটা হলো আপনার এরকম একটা উইন্ডো আসবে, ইনকাম ট্যাক্স অনলাইন ফাইলিং সিস্টেম, আপনার ইউজার আইডি আসবে, পাসওয়ার্ড আসবে, এরপর এখানে চ্যাপসা ওয়ার্ড যেটা আছে সেটা দিলে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনি যখন করবেন, পূর্বের ন্যায় আপনি এখানে নতুন করে সব কিছু সাবমিট করতে পারবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।
যদি কোথাও কোনো অসামঞ্জস্য বা তথ্যের ঘাটতি থাকে বা ভুল থাকে, অবশ্যই অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন, যাতে আপনার মতামতের উপর ভিত্তি করে পরবর্তীতে সংশোধনী দিতে পারি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।